পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল তথা আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। পবিত্র মুসলিম উম্মার কাছে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইউসুফ আলীর রিপোর্ট। আল্লাহর একত্ববাদ ভুলে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার ও অবিচার বিরাজ করছিল, তখন মানবজাতির জন্য পথ প্রদর্শক হিসেবে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা। পৃথিবীতে আগমনের পর পাপাচারে লিপ্ত মানুষকে মহান রবের নির্দেশিত পথ অনুসরণ করতে ইসলামের দাওয়াত প্রচার করেন দীর্ঘ 63 বছর। ইসলাম প্রচার শেষে রবিউল আউয়াল মাসের 12 তারিখেই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমান সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই দিনে জন্ম ও মৃত্যু হওয়ায় 12ই রবিউল আউয়ালকে বলা হয় ঈদে মিলাদুন্নবী। এ দিনটি ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পালন করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক হুসাইনুল বান্না। সাহাবা ইকরামের জীবন্ত চরিত্র থেকে যেটা বোঝা যায় যে ওনারা এই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেশি দুরূদ শরীফ পাঠ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটা সিউরিটি দিলেন ওনাকে। একটা সিউরিটি দিলেন ইদান ইয়াকফিকা হাম্মু, এই দুরূদ শরীফ তোমার সমস্ত পেরেশানির জন্য যথেষ্ট হবে। ইয়াগফিরুল্লাহু লাকা যামবাক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা পলে পলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হবে। তিনি বলেন, নবীর আদর্শ মেনে চললেই একজন খাঁটি ঈমানদার হওয়া সম্ভব। রাসূল বলেছেন যে সোমবার দিন রোজা রাখো, কারণ এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ফিহি বুলিতু। এর সাথে সাথে এই রবিউল আউয়াল মাসেরই 13, 14, 15 হচ্ছে আইয়ামে বীদের রোজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই রোজা রেখেছেন। এবং মেডিকেল সায়েন্সও বলে যে মানুষের যে স্ট্রোক হয় এটাই চাঁদের 13, 14, 15 এই সময় বেশি হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সরকারি বেসরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য র্যালি ও জশ্নে জুলুসের আয়োজন করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাম উদযাপন চলছে এবং নির্দেশ করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায় ঈদের প্রতিষ্ঠানে আজকে ঈদে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। আমি সকলকে মোবারক জানাচ্ছি। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের উপর ইহসান করেছেন যে তাদের মাঝে সবচেয়ে প্রিয় রাসূল আজমত ওয়ালা রাসূল আমাদের মাঝে আল্লাহ তাবারক প্রেরণ করেছেন। সংবিধান বাতিল না পুনর্লিখন হবে তা সংসদে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে। সকালে রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না। অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্রকে আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করার জন্য। 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত হয়েছে এমন কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত 2500 আবেদন জমা হয়েছে। সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে। যারা এখনও কর্মক্ষম তাদের চাকুরিতে ফিরিয়ে আনা হবে বলে তিনি। এই নিয়ম শুধু যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য, কর্মরতদের জন্য নয়। পদোন্নতি এবং আর্থিক সুবিধা দিতে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়। দীর্ঘ 16 বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এদের নিয়ে কোন পিরিয়ড 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়।
এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন, চাকরি করে বিদায় নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য, যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও মাহবুবুর রহমান সহ 4 জনকে আটক করেছে পুলিশ। রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে ধোবাউড়া সীমান্তে আসে। স্থানীয় জনতা টের পেয়ে প্রাইভেট কারের চালক সেলিম সহ 4 জনকে আটক করে। আটককৃত 4 জন পুলিশ হেফাজতে রয়েছে। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চানবিয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত 10:30টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সেগুনবাগিচা এলাকা থেকে ডিবির একটি টিম তাকে গ্রেপ্তার করে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত 11টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধিদের সদস্যরা। আজ 8 সদস্যের তথ্য অনুসন্ধান দলের মধ্যে 2 জন সদস্য ঢাকায় আসছেন। কাল ঢাকায় পৌঁছাবেন আরও 3 জন সদস্য। প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে 4 সপ্তাহ অবস্থান করবে। তথ্য অনুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালী ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। রোববার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, খুচরা পর্যায়ে ডিমের দাম 11 টাকা 87 পয়সা, সোনালী মুরগি প্রতি কেজি 269 টাকা 64 পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি 179 টাকা 59 পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে বরিশালের বাজারে ডিম ও মুরগির দামের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে কি সরকার নির্ধারিত দামে ডিম ও মুরগির বিক্রি হচ্ছে? কেমন পরিস্থিতি জানাবেন আমাদের। যেমনটা বলছিলেন আপনি, যদি বলতে চাই, আসলে সরকার নির্ধারণীয় যে ডিমের যে বাজার বা স্থিতিশীল সেটার পরিস্থিতি কিন্তু আসলে বিভাগীয় শহর বরিশালে এখন অবধি পর্যন্ত পড়েনি, এর প্রভাব কিন্তু পড়েনি। তবে যারা ডিমের ক্রেতা রয়েছেন তারা দাবি করছেন যে সরকার গতকাল থেকে যেভাবে ডিমের মূল্য নির্ধারণ করেছে সেই মূল্যই তারা কিনতে চাচ্ছে। তবে কথা বলেছি বরিশাল বাজার রোডের ডিমের যে মোকাম রয়েছে বা আড়তদার রয়েছে তাদের সাথে, তারা দাবি করছেন যে তারা এখন অবধি পর্যন্ত কোনো আড়ত থেকে সেভাবে ডিমের মূল্য কম দামে কিনছে না, পূর্বের দামেই তাদের কিনতে হচ্ছে। এ কারণে তারা দাম কোনোভাবে এখন অবধি পর্যন্ত কমাতে পারছেন না। তারা যেভাবে লাল পোল্ট্রি মুরগির ডিম কিনছেন 12 টাকা 50 পয়সা খুচরো এবং 13 টাকা দরে বিক্রি করতে হচ্ছে প্রতি পিস। এছাড়া তারা দাবি করছে যে খামারি অথবা যারা উৎপাদন করছে সেখান থেকে ডিমের মূল্যর যে তালিকা রয়েছে তাতে কোনো সংযোজন হয়নি বা দাম কমায়নি। পাশাপাশি ব্যবসায়ীদের দাবি যে যদি দাম কমানো হয় সেক্ষেত্রে তাদের আসলে প্রফিটটা ভালো হবে, কারণ এক একটি ডিম খামার থেকে ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত আনতে ভেঙে যেতে হচ্ছে, অনেকটা ঝুঁকি নিতে হচ্ছে এবং পুঁজিও বাড়াতে হচ্ছে। সে করতে তারাও বলছে যদি ডিমের দাম কমানো হয় সেক্ষেত্রে তারা
আসলে এটার লাভজনকটা ভালো হবে এবং তারাও তার পক্ষে রয়েছে। ব্যবসায়ী রয়েছেন একজন, তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো ডিমের ব্যবসায় অনেকদিন যাবত এই ডিমের সাথে সম্পৃক্ত। সরকার গতকাল যে ডিমের মূল্য নির্ধারণ করেছে সে দামে বিক্রি করছেন কিনা, বা এতে আসলে আপনাদের কোনো সমস্যা আছে কিনা? না, সরকার নির্ধারিত রেটে বিক্রি করা আমাদের জন্য কোনো সমস্যা না। তবে সেইটা যদি যারা মূলত ডিমের রেট দেয়, যেমন আমরা ডিম কিনি স্বরূপকাঠি থেকে, স্বরূপকাঠি ওখানে তারা একটা মূল্য নির্ধারণ করে দেয়, তারপরে আমাদের আনতে আরও 30 পয়সা খরচা আছে, তারপরে আমাদের আরও 20 পয়সা লাভ দরকার। সেই রকমেরই আমরা মিল করে ডিমটা এখানে বিক্রি করি। তো সরকার যে নির্ধারণ করছে রেটটা, যদি তারা সেভাবে আমাকে দেয় আমরাও সেভাবে বিক্রি করবো, সেখানে আমাদের কোনো দ্বিমত নাই। হ্যাঁ, আর বাজার কমলে আমাদের জন্য ভালো, বিক্রি করতে আমাদের সহজ, পুঁজি কম লাগে, বিভিন্ন সাইডে আমাদের সুবিধা। বাজার কম হোক এটার আমরা পক্ষে আছি, এটা আমরা কি বিপক্ষে নাই। ধন্যবাদ। এই ব্যবসায়ী যেমনটা বলছিলেন, পাশাপাশি একটা তথ্য দিয়ে রাখছি, আসলে শুধু ডিমই নয়, ডিমের এই প্রভাবের কারণে কিন্তু পোলট্রি মুরগির যে বাজার রয়েছে মুরগির, সেই দামও কিন্তু আসলে খুব একটা ডিফারেন্ট বা পার্থক্য হয়নি। ক্রেতাদের মাঝে কিন্তু ক্ষোভ রয়েছে, তারা টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছে যে সরকার ডিমের মূল্যের ক্ষেত্রে একটি সংযোজন এনেছেন, কিন্তু বাস্তবে তার শূন্য। তো তারা বলছেন যে এক্ষেত্রে আসলে সরকারের জেলা প্রশাসন বা জেলা ম্যাজিস্ট্রেট যেন দ্রুতভাবে অভিযান চালায়, বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সাধারণ ক্রেতাদের মধ্যে আসলে নিত্য প্রয়োজনীয় ডিমের বাজারটা থাকে, এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। তো আপাতত এই রয়েছে বরিশালের বাজার রোডের থেকে আমার কাছে ডিমের বাজারের সবশেষ তথ্য যতটুকু ছিল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তীব্র ভাঙনে নদী তীর রক্ষা বাঁধের 80 মিটার এলাকা ধসে গেছে। গত 48 ঘন্টায় বাঁধটির 80 মিটার এলাকা বিলীন হয়ে যায়। খবর পেয়ে এদিন সকাল থেকে পাউবো কর্মকর্তাদের উপস্থিতিতে ভাঙন নিয়ন্ত্রণের জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। গত শনিবার সন্ধ্যা থেকে উপজেলার মেঘাই পুরাতন বাঁধ এলাকায় এ ভাঙন দেখা দেয়। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান জানান, পানি কমতে থাকলেও নদীতে প্রবল স্রোত রয়েছে। স্রোতের কারণে বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে গিয়ে ভাঙন শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে বালি ভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। শরীয়তপুরের জাজিরায় পূর্ব নাওডুবা এলাকায় তীব্র আকার ধারণ করেছে পদ্মার ভাঙন, গ্রাস করেছে লোকালয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে নদী পাড়ে ভাঙন দেখা দিয়েছে। চোখের সামনে বিলীন হচ্ছে জমি ও বাড়ি, ভিটামাটি হারিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেক পরিবার। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডুবা এলাকায় গত 2 সপ্তাহ ধরে ভাঙনে পদ্মা নদীর পার 1.5 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি, গাছপালা, মসজিদ। বর্তমানে ভাঙনের হুমকিতে রয়েছে পাইনপাড়া মাজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফিজুল উলুম নুরানি মাদ্রাসা সহ আরও 300 ঘরবাড়ি। অনেকেই ঘরবাড়ি সরিয়ে পদ্মার দক্ষিণ প্রান্তের মঙ্গলমাজির ঘাট এলাকায় আশ্রয় নিয়েছে। বাড়িঘর ভেঙে গাঙ্গে নিয়ে গেল, আমরা এই জায়গায় এসেছি, বাড়িঘর আমরা বিলীন হয়ে গেছি, আর সমস্ত এলাকা ঝুঁকিবাসী ডেজার লাগাই মাটি কাটতে, এই কারণে মনে করেন এই নদীতে আরো ভাঙছে। এই মাটি কাটাই আমরা সর্বহারা হয়ে গেছি, এখন আমাকে চলার মতো জায়গা নাই। এখন দীর্ঘদিন ধরে পদ্মা সেতুর নিকটবর্তী এলাকায় বালু উত্তোলনের ফলে তাদের এই দুর্দশা বলে জানিয়েছেন ভুক্তভোগী ভাঙনের শিকার পরিবারগুলো। দ্রুত বালু উত্তোলন বন্ধের পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। মাটি কাটা কথা আমাকে মেরে করে জায়গা জমি তারা কাটে নিয়ে জায়গা। বৃষ্টি বাদলের মধ্যে খুব চিন্তা ভাবনায় আছে। সরকার যদি বিচার করতো তাইলে বালি কাটতো না, আর এই যে হন বালি কাটতেছে কোনো কিছু হচ্ছে না। এটা হলো ব্রিজের থেকে 6 কিলোমিটার উপরে, এখানে কোনো পূর্বে কোনো শক্তি নেই, অবকাশ নাই, কোনো কিছু নাই। এদিকে অবৈধ ড্রেজার বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও তা কোনো কাজে আসেনি। তাই অবৈধ ড্রেজার বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা জানতে পারছি অফিস আদালতে কাগজটা সম্পূর্ণ ভুয়া, 2 নম্বরই করে 40 থেকে 50টা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করতেছে। এসপির কাছেও একটা দরখাস্ত করলাম এবং আমরা 6 মানুষ এই পর্যন্ত তার অনুরোধ করলাম। এখনো পদ্মা নদীতে ড্রেজার চলতেছে। প্রতি বছরের মতো এবার জিওব্যাগ ডাম্পিং করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড, অপেক্ষায় রয়েছে বরাদ্দ পেলে ব্যবস্থা নেয়ার। পাইনপাড়া এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করতে পেরেছি, কিন্তু বর্তমানে পরিচালন ব্যয় খাতার আওতায় আমরা পাইনপাড়া এলাকায় জিওব্যাগ ডাম্পিং করার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করেছি
বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা শুকনো মৌসুমে কাজ করতে পারবো। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণ করা না গেলে ভাঙন প্রতিরোধের কোনো উদ্যোগেই টেকসই হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ময়মনসিংহের ভালুকায় সমন্বিত সবজির চারা বপন করে সফল হয়েছেন 4 বন্ধু। মরিচ, বেগুন, করলা ও টমেটো চাষ করে লাভের আশা করছেন তারা। তবে এলাকায় যাতায়াতের রাস্তা খারাপ হওয়ায় সবজি বিক্রি করে শঙ্কায় তাদের। এদিকে মালচিং পদ্ধতি সহ জমির গ্যাপ পূরণ করে সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি মর্জিনা মনির রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ময়মনসিংহের ভালুকার কৈয়াদি গ্রামের 4 বন্ধু শহীদুল, আল আমিন, সাইফুল ও মনসুর মিলে গড়ে তুলেছেন সবজি বাগান। পড়াশোনায় উচ্চতর ডিগ্রি অর্জনের পর চাকুরির চেষ্টা করে ব্যর্থ হন তারা। পরে 4 বন্ধু উদ্যোগ নিয়ে 5 একর জমি লিজ নিয়ে মরিচ, বেগুন, করলা ও টমেটোর চাষাবাদ শুরু করেন। আবাদ ভালো হওয়ায় লাভের আশা করছেন তারা। তবে এলাকার যাতায়াতের সড়কটি সংস্কার না হওয়ায় সবজি পরিবহন নিয়ে রয়েছে শঙ্কা। চাকরির পিছিয়ে দৌড়েছি, কিন্তু চাকরিটা ওরকম ভাবে পাই নাই। চিন্তা করলাম কি করা যায়। তারপরে আমরা 4 ফ্রেন্ড মিলে কৃষি প্রজেক্টটা শুরু করলাম। 4 জনের বুদ্ধি করে 5 একর জমি লিজ নিয়ে তারপর আমরা খাত করছি। চাকরির পিছে না করে এগুলো করলেও এগুলো অনেক লাভ হয়। 4 বন্ধুর মতো ভালুকার অনেক শিক্ষিত বেকার যুবকরাও এখন সবজি চাষে আগ্রহী হয়েছেন। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেকের। সিজনের শুরু থেকে এটা যতদিন ধরে শুরু হয়েছে আমরা মনে করেন কাজ করতেছি। মোটামুটি আমরাও এখানে অনেক দিন ধরে কাজ করতেছি। তাদের মোটামুটি তাদের উন্নয়ন তাদেরও ভালো, আমাদের এখান থেকে নিয়ে কাজ করে নিয়ে মোটামুটি আমরাও এখানে চলতেছি। এদিকে স্থানীয় কৃষি অফিস জানায় মালচিং পদ্ধতি সহ ফলন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে চাষীদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। কিভাবে আধুনিক পদ্ধতি ব্যবহার করে গ্যাপ ফলো করে গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করে চাষাবাদ করতে হবে, সেটা তাদেরকে আমরা হাতে কলমে দেখিয়েছি। এবং মালচিং পদ্ধতি কিভাবে ব্যবহার করে ফসলের জন্য ভালো হয় সেই পদ্ধতিও আমরা তাদেরকে শিখিয়েছি। এবছর উপজেলার 19,900 হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।